চেন্নাইয়ের শান্ত পাহাড়ি শহর, কিন্তু এই শান্ত শহরে হঠাৎ করেই ঘটে যেতে শুরু করে একের পর এক অদ্ভুত মৃত্যু। প্রথমে এক তরুণ নিজের ঘরে ছুরি তুলে নিয়ে নিজের জীবন শেষ করে দেয়। দ্বিতীয়জন আচমকাই সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে আত্মহত্যা করেন নিজের বাসাতেই। আর তৃতীয়জন সবার সামনে পার্কে ক্রসের চিহ্ন এঁকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। তিনজন একে অপরকে চিনত না, তবুও তাদের মৃত্যুর ধরন হুবহু এক রকম। এই রহস্যের তদন্তের দায়িত্ব পড়ে ডিএসপি অখিলনের উপর, কিন্তু অখিলনও তখন ভেতরে ভেতরে নিজের ব্যক্তিগত শোক বয়ে বেড়াচ্ছে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ আর নিঃসন্তান জীবনের কষ্ট তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তবুও আহত হাত নিয়েই সেই কেসের সমাধানের পথে নামে। একটার পর একটা ক্লু সামনে আসতে শুরু করে অখিলনের। দাবার বোর্ড, কালো সাদা ঘর, রহস্যময় একটি বই আর একটি নাম, মার্টিন। কিন্তু যতই অখিলন সূত্র পায়, প্রতিটি সূত্র তাকে নিয়ে যায় আরো গভীর অন্ধকারের দিকে, যেখানে শুধু মাইন্ড গেমের ভয়ঙ্কর খেলা চলছে। অখিলন যখন মনে করে সত্যের কাছাকাছি চলে এসেছে সে, তখনই গল্পে এমন এক টুইস্ট আসে যে আপনিও বলতে বাধ্য হবেন, এতক্ষণ যা দেখেছি সবই কি ভুল ছিল? এটা শুধু কয়েকটা আত্মহত্যার কেস নয়, এটা এক জটিল ধাঁধা, যার উত্তর খুঁজতে গিয়ে পুলিশের মতো আপনারও কপাল থেকে ঘাম বেরিয়ে আসবে, কিন্তু শেষ মুহূর্তের আগে আপনি আসল অপরাধীকে ধরতে পারবেন না। তো বন্ধুরা, এই খেলায় নামার জন্য আপনি প্রস্তুত তো? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ তামিল ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভির নাম আস্ত্রম। তো চলুন গল্পটি শুরু করা যাক। মুভির একদম শুরুতে আমাদের একটি ন্যারেশন শোনানো হয়, যেখানে বলা হচ্ছে 1800 শতাব্দীতে ফ্রান্সে ছিল এক বিখ্যাত গবেষক, যার নাম ফ্রাঞ্জ অ্যান্টন মিসমার। তিনি মানুষের মস্তিষ্ক আর সাইকোলজি নিয়ে অসাধারণ গবেষণা করছিলেন। তার জীবনের অভিজ্ঞতার গবেষণার ফলাফল তিনি লিখে রাখেন এক বিশেষ বইতে। সেই বই বহু দেশ পেরিয়ে বহু শতাব্দী অতিক্রম করে অবশেষে এসে পৌঁছায় ভারতের কোদাইকানাল শহরের এক চার্চে। কিন্তু চার্চের ফাদার জানতেনই না বইটির ভেতরে কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। তাই একদিন একটি বাচ্চা ছেলের জন্মদিনে তিনি নির্দ্বিধায় বইটিকে উপহার হিসাবে সেই ছেলেটিকে দিয়ে দেয়। এরপর থেকেই ছেলেটির জীবনে ঘটতে শুরু করে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। তো কি ঘটনা ঘটেছিল এই ছেলেটির সঙ্গে, সেটা জানতে হলে আমাদের কয়েকটা বছর পিছিয়ে যেতে হবে, যেখানে আমাদের দেখানো হয় একটি পার্ক। আর এখানে আমরা দেখি এক যুবক নিজের শরীরে ক্রসের চিহ্ন এঁকে হঠাৎই ছুরি দিয়ে নিজের জীবন শেষ করে দেয়। এই দৃশ্য দেখে পার্কে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে, চারিদিকে চিৎকার হইচই শুরু হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই মুভির মূল নায়ক পুলিশ অফিসার অখিলনকে। ইতিমধ্যেই এই ছেলেটির মতো আরো দুটো ছেলে রহস্যজনকভাবে আত্মহত্যা করেছে। অখিলন এই অদ্ভুত কেসগুলোর তদন্ত করছে। তদন্তের মাঝেই সে একবার গুলিবিদ্ধ হয়। হাতে গুরুতর আঘাত পেয়েছে অখিলন, কিন্তু তারপরও ছুটি না নিয়ে সে পুরোপুরি মন দিয়ে এই কেসের তদন্ত করছে। এই সময় হঠাৎ এক ব্যক্তি, যার নাম বিজয়, অখিলনকে ফোন করে। সে বলে, স্যার, আপনি যেসব কেস তদন্ত করছেন আমি এগুলো সম্পর্কে ভালোই জানি। অখিলন অবাক হয়ে বলে, তাহলে আপনি আমার বাসায় আসুন, সব বিস্তারিত বলুন। কিন্তু সেই ছেলেটি তার বাসায় আসতে রাজি হয় না, বরং সেই ছেলেটি অখিলনকে একটি ঠিকানা দিয়ে সেই জায়গায় দেখা করতে বলে। অখিলন ওই ছেলেটির সঙ্গে দেখা করতে গেলে সে জানতে পারে যে ওই ছেলেটির নাম বিজয়। বিজয় অখিলনের প্রথমেই হাতে ব্যান্ডেজ করা দেখেই জানতে চায়, আপনার এই জখম কিভাবে হলো স্যার? অখিলন বলে, ওসব বাদ দিন, আগে আপনি বলুন যে আপনি এই কেস সম্বন্ধে কি জানেন। তখন বিজয় এক রহস্যময় ভঙ্গিতে বলে, স্যার, প্রতিটি ঘটনার পেছনেই কোনো না কোনো সংযোগ থাকে, তবে তার আগে আপনি বলুন আপনার হাতে গুলি কিভাবে লাগলো। অখিলন তখন ঘটনাটা খুলে বলে, এক রাতে টহল দিতে গিয়ে সে একটি বাড়ি থেকে 4 জন চোরকে বের হতে দেখে। অখিলন তাদের পিছু নেয়। ঠিক সেই সময় হঠাৎ পিছন থেকে একটা অচেনা লোক গুলি চালায়, আর সেই গুলিটি এসে তার হাতে লাগে। সৌভাগ্যক্রমে একজন পথচারী দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়, তাই সে প্রাণে বেঁচে যায়। বিজয় তখন অখিলনকে জিজ্ঞাসা করে যে আপনাকে কে গুলি করেছে, আপনি কি তাকে চিনতে পেরেছেন? অখিলন উত্তর দেয়, না, আমি তাকে চিনতে পারিনি। তখন বিজয় বলে, স্যার, খুব শীঘ্রই আপনি এই কেস সলভ করবেন, তখন জানতে পারবেন যে কে আপনাকে গুলি করেছিল। এরপর বিজয় বলে যে, স্যার, আপনি এই কেসের সম্বন্ধে কি কি তথ্য সংগ্রহ করেছেন? অখিলন বলে যে, আমি এই কেসের সম্বন্ধে যেসব তথ্য সংগ্রহ করেছি সেই সব তথ্য আমি তোমাকে বলতে পারবো না, কারণ এটা খুব গোপন। বিজয় হাসতে হাসতে অখিলনকে বলে, স্যার, আমি জানি
যে আপনি এই কেসের তদন্ত করতে গিয়ে কি কি পেয়েছেন। আচ্ছা, আপনি তো একটা পুরনো বই পেয়েছেন যেটা পোড়া ছিল, তাছাড়াও একটা ছবি আপনি আপনার বাসার দরজার সামনে পেয়েছিলেন, তাই না? এই কথা শুনে অখিলন অবাক হয়ে যায়। সে বলে, তুমি এসব কিভাবে জানলে? বিজয় বলে যে আমি আরো অনেক কিছু জানি স্যার। আসলে কয়েকদিন আগে এক অচেনা লোক অখিলনের দরজার সামনে রেখে গিয়েছিল সেই জ্বলে যাওয়া বই আর একটি ছবি। অখিলন সেই সূত্র নিয়ে কমিশনের কাছেও গিয়েছিল। সে কমিশনারকে বলে, স্যার, মৃতদেহের মধ্যে কোনো সম্পর্ক আমরা খুঁজে পাইনি, কিন্তু যেভাবে তারা আত্মহত্যা করছে ঠিক এইভাবে 28 শতকে জাপানের একটি সংস্কৃতি ছিল, যেখানে যদি কেউ ভুল করত তাকে শাস্তি হিসাবে নিজের জীবন শেষ করতে হতো। আর এই তিনজনও ঠিক সেই রকম ভাবে পেটে ছুরি মেরে আত্মহত্যা করছে। এর পেছনে অবশ্যই কারো হাত আছে, আমাদের তাকে খুঁজে বের করতেই হবে। কমিশনার তখন অখিলানকে বলে, অখিলান, তুমি তো আহত, তোমার হাতে চোট লাগা রয়েছে, তাই তুমি কিছুদিন বিশ্রাম নাও। কিন্তু অখিলান দৃঢ়ভাবে বলে যে না স্যার, আমি এই কেস সলভ করেই বিশ্রাম নেব, আমার শুধু একটা টিম দরকার। অবশেষে কমিশনার সুমন্ত নামে এক পুলিশ অফিসারকে অখিলনের সহকারী হিসেবে নিয়োগ দেয়। অখিলন আর সুমন্ত প্রথম যে ছেলেটি বাসায় বসে মারা গিয়েছিল সেই ছেলেটির বাসায় যায়। তারপর তারা ওই পরিবারকে জিজ্ঞাসা করে যে মৃত্যুর আগে আপনার ছেলের কি কোনো অদ্ভুত আচরণ আপনারা লক্ষ্য করেছেন? পরিবার কাঁদতে কাঁদতে বলে, ওই দিনটা আমরা কোনোদিন ভুলতে পারবো না স্যার। হঠাৎ আমার ছেলে কিচেন থেকে ছুরি এনে নিজের পেটে বসিয়ে দিল। আজও আমরা বুঝতে পারছি না যে কেন সে এমন করলো। অখিলন আর সুমন্তর জিজ্ঞাসাবাদ হয়ে গেলে তারা যখন ওই বাসা থেকে বাইরে বেরিয়ে আসছিল তখন তারা একটি ছেলেকে দেখতে পায়। অখিলন তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি কি বলতে পারবে যে এই বাসার যে ছেলেটি কিছুদিন আগে আত্মহত্যা করেছে সেই ছেলেটি আসলে কেমন ছিল? তখন ওই ছেলেটি অখিলনকে বলে, স্যার, যে ছেলেটি মারা গেছে সে খুব ভালো ছিল, আমার সাথে সবসময় সুন্দর ব্যবহার করত, কিন্তু মৃত্যুর একদিন আগে আমি দেখেছি যে সে নিজের ঘরের কিছু জিনিসপত্র ওই জায়গায় গিয়ে ভাঙচুর করছিল। অখিলন তখন সেই জায়গায় যায় এবং একটি অস্পষ্ট ছবি খুঁজে পায়। সে সুমন্তকে বলে, এই ছবিটা রিমডেল করতে পাঠাও। এরপর তারা দ্বিতীয় মৃত ছেলেটির বাড়িতে যায়। আর তখন সেই ছেলেটির মা কাঁদতে কাঁদতে অখিলনকে বলে যে স্যার, সেদিন আমি কাপড় শুকাচ্ছিলাম, হঠাৎ আমার ছেলে ছুরি তুলে নিজের জীবন শেষ করে দিল। এখনো বুঝতে পারছি না যে কেন, তবে মৃত্যুর আগে সে অদ্ভুত আচরণ করেছিল, টিভি, ল্যাপটপ সব ভেঙে ফেলছিল। আমি কারণ জিজ্ঞাসা করলে সে বলেছিল যে এসব আমার ভালো লাগছে না। এখান থেকে অখিলন আর সুমন্ত একটা কমন প্যাটার্ন খুঁজে পায় যে মৃত্যুর আগে দুজনই হঠাৎ ভাঙচুর শুরু করেছিল। অখিলন সুমন্তকে বলে যে আমার মনে হয় এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিনিসপত্র তাদের বিরক্ত করছিল, তাই সেই রাগের মাথায় তারা ওই জিনিসগুলো ভেঙে ফেলতে চায় বা নষ্ট করতে চায়। এরপর অখিলন আর সুমন্ত দ্বিতীয় ভিকটিমের বাড়ি থেকে বের হতেই অখিলন ভাবে যে দুজন ভিকটিমই মৃত্যুর আগে ঘরের জিনিসপত্র ভেঙেছে আর দুজনের আচরণও হঠাৎ পাল্টে গিয়েছিল। এর পেছনে কিছু একটা নিশ্চয়ই আছে। ঠিক তখনই তারা যায় সেই পার্কে যেখানে তৃতীয় ছেলেটি আত্মহত্যা করেছিল। লোকজন অখিলনকে জানায়, আমরা জানি না যে ছেলেটি কে ছিল, কিন্তু হঠাৎ সে পার্কে এসে একটা ক্রসের চিহ্ন আঁকে আর তারপর সে ছুরি দিয়ে নিজেকে মেরে ফেলল। এই কথা শুনে অখিলনের আরো সন্দেহ বেড়ে যায়। অখিলন একা বসে থাকে সেই পার্কে, চারিদিকে খেলা করছে ছোট ছোট বাচ্চারা। বাচ্চাদের দেখে তার মনে পড়ে যায় নিজের অতীত। সে লাভ ম্যারেজ করেছিল, কিন্তু বহু বছর চেষ্টা করেও সন্তান হয়নি তার। স্ত্রী প্রিয়া ধীরে ধীরে ভেঙে পড়ে আর এই টানাপোড়েনের কারণেই শেষমেশ তাদের ডিভোর্স হয়ে যায়। এই ব্যক্তিগত দুঃখ অখিলনের মনকে ভীষণ ভারী করে তোলে। এদিকে সুমন্ত সিসিটিভি ফুটেজ চেক করে খুঁজে বের করে ফেলে তৃতীয় মৃত ছেলেটির পরিচয়। অখিলন আর সুমন্ত তখন ওই মৃত ছেলেটির বাসায় যায়। আর ওই বাসায় যাওয়ার পরে ওই ছেলেটির স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, স্যার, আমি বুঝতে পারছি না আমার স্বামী কেন এমন করলো। আমাদের কোনো ঝামেলাই ছিল না সংসারে, কিন্তু হঠাৎ সে আত্মহত্যা করে বসলো। ওই ছেলেটির স্ত্রী যখন অখিলনকে এইসব কথা বলছিল তখন অখিলন লক্ষ্য করে যে ওই ছেলেটির বাসায় হিন্দু দেবদেবীর ছবি রয়েছে। তবে ওই ছেলেটি পার্কে বসে কেন ক্রস চিহ্ন এঁকেছিল এই প্রশ্ন তার মনে আসতেই অখিলন ওই মৃত ছেলেটির স্ত্রীকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনার স্বামী কি কখনো খ্রিস্টান ধর্ম নিয়েছে বা তার কোনো খ্রিস্টান বন্ধু ছিল? স্ত্রী জানায় যে না স্যার, সে কখনো খ্রিস্টান ধর্ম নিয়ে কিছু বলেনি, তবে তার এক বন্ধু আছে, নাম কুমার, সে খ্রিস্টান। অখিলন আর সুমন্ত তখন কুমারের কাছে যায়। কুমারকে তারা জিজ্ঞাসাবাদ করলে কুমার বলে, স্যার, ওই ছেলেটি তো খুব ভালো মানুষ ছিল,
আমার সাথে ভালো ব্যবহারও করত। কেন যে সে আত্মহত্যা করলো আমি কিছুই জানি না স্যার। অখিলন জিজ্ঞাসা করে, মরার আগে সে কি তোমার কাছে এসেছিল, কিছু নিয়ে কথাবার্তা বলেছিল? কুমার বলে, না স্যার, বিশেষ কিছু নয়, শুধু আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে আমি আমার ব্যবসা বড় করতে পারি। এরপর অখিলন আর সুমন্ত যায় এলাকার চার্চে। তারা ফাদারকে মৃত ছেলেটির ছবি দেখায়। এরপর ওই ছেলেটির সম্বন্ধে ফাদারের কাছে অখিলন জিজ্ঞাসা করে, কিন্তু ফাদার বলে যে না স্যার, আমি এই ছেলেটিকে কোনোদিন এখানে দেখিনি। কিন্তু অখিলনের মনে সন্দেহ জাগে। সে এই চার্চের সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সেখানে সত্যিই কোনো প্রমাণ পাওয়া যায় না। অখিলন তখন গভীর চিন্তায় ডুবে যায়। তিনজন মানুষ যারা একে অপরকে চিনতই না, কেন তারা এইভাবে একইভাবে আত্মহত্যা করলো? নিশ্চয়ই এর পিছনে একজন মাস্টার মাইন্ড আছে। আর ঠিক সেই সময় সুমন্ত অখিলনকে জানায় যে স্যার, আপনি যে ঝাপসা ছবিটি রিমডেল করতে দিয়েছিলেন সেটা আমি এক শিল্পীকে দিয়ে রিকভার করিয়েছি, আর তাতে যা বের হয়েছে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অখিলন তখন সেই ছবিটার দিকে তাকায়, আর ছবিটার দিকে তাকাতেই সে দেখতে পায় যে এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়। এই ব্যক্তি হচ্ছে একজন দাবা খেলার চ্যাম্পিয়ন, যার নাম বিশ্বনাথন আনন্দ। আর এই ছবিটা দেখার পরেই অখিলনের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে এই তিনজন মৃতই মৃত্যুর আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিনিস ভাঙছিল, আর দাবা খেলার কোটের রঙও তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ছবিতেও আছে বিশ্বনাথন আনন্দ। আর আমার হাতে পাওয়া বইটি, অর্থাৎ যে বইটি আমার দরজার সামনে ফেলে রেখে যাওয়া হয়েছিল, সেই বইটিতেও CHESS অর্থাৎ চেস লেখা ছিল। আর চেসের বাংলা অর্থ তো দাবাই। তৎক্ষণাৎ অখিলন তিনজন ভিকটিমের পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে এবং জিজ্ঞাসা করে যে আপনার ছেলে বা আপনার স্বামী কি দাবা খেলতে পছন্দ করত? তখন সবাই এক কথাই জানায় যে হ্যাঁ, তারা দাবা খেলতে খুব পছন্দ করত এবং তারা খুব ভালো দাবাও খেলত। আর এইসব কথা শোনার পর অখিলনের কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে সব আত্মহত্যার পেছনে দাবা খেলার এক রহস্য লুকিয়ে আছে। এরপর অখিলন তার তদন্ত এগিয়ে নিয়ে যায়, কিন্তু হঠাৎই তার উপরে আসে ডিপার্টমেন্টাল চাপ। মিডিয়াতে খবর ছড়িয়ে পড়েছে, একটার পর একটা মৃত্যু হচ্ছে, অথচ পুলিশ অপরাধীদের ধরতেও পারছে না। কমিশনার অখিলকে ডেকে কঠিন গলায় বলেন, তুমি এখন অসুস্থ আছো, তোমার হাতে চোট লাগা রয়েছে, আর উপর মহল থেকে চাপও আসছে অপরাধীকে ধরার জন্য। তাই এই কেস আমি তোমার হাত থেকে নিয়ে নিচ্ছি। এখন থেকে এই কেস দেখবে তামিল সেলভান। অখিলন এই কেসটা তার হাত থেকে চলে যাচ্ছে দেখে অনেকটা হতাশ হয়ে পড়ে, কিন্তু তবুও সে থেমে থাকে না। সে গোপনে সুমন্তকে বলে, সুমন্ত, তুমি চাইলে এই কেস থেকে সরে যেতে পারো, কিন্তু আমি এই কেস থেকে সরব না। এই কেসের তদন্ত করে যতক্ষণ পর্যন্ত আমি আসল সত্য না বের করে নিয়ে আসবো, ততক্ষণ আমি এই কেস ছাড়বো না। সুমন্ত দৃঢ়ভাবে জবাব দেয়, না স্যার, আমিও মাঝপথে ছাড়বো না। যতক্ষণ আপনি এই কেসে তদন্ত করবেন, আমি আপনার সঙ্গে এই কেসের তদন্ত চালিয়ে যাব। যত মৃত্যু হয়েছে তার ন্যায় বিচার আমরা বের করবই। এরপর অখিলন একটি ফোন নাম্বার দেয় সুমন্তকে, এবং সুমন্তকে ফোন নাম্বার দিয়ে অখিলন বলে যে সে যেন এই নাম্বারটা যার, অর্থাৎ বিজয়ের, তাকে সে ফোন করে এবং ফোন করে অখিলনের বাসায় দেখা করতে বলে। সুমন্ত তখন সেই নাম্বারে ফোন করে সেই বিজয়কে অখিলনের বাসার ঠিকানা দিয়ে দেয়। কয়েকদিন পর বিজয় অখিলনের বাসায় আসে, আর তখন বিজয় অখিলনকে যা বলে তা শুনে অখিলন পুরাই চমকে যায়। বিজয় অখিলনকে বলতে থাকে যে কোদাইকানেলে থাকতো এক ধনী ব্যবসায়ী যার নাম জেমস। তার দুই ছেলে, বড় ছেলে মার্টিন আর ছোট ছেলে প্রিটো। মার্টিন ছোটবেলা থেকেই দাবা খেলতে ভীষণ ভালোবাসত। কালো রঙও তার প্রিয় ছিল। সে যখনই দাবা খেলতো সব সময় জিতত, কিন্তু একদিন নিজের ছোট ভাই প্রিটোর কাছে সে দাবা খেলায় হেরে যায়। এই হারের অপমান মার্টিন কোনোভাবেই মেনে নিতে পারে না। তার মাথায় রাগে পুরাই আগুন জ্বলে ওঠে। তাই এক পর্যায়ে সে তার নিজের ছোট ভাইকে খুন করে ফেলে। আর তারপর রাতের অন্ধকারে সে তার ভাইয়ের লাশ টেনে নিয়ে যায় পাহাড়ের দিকে, আর সেই পাহাড় থেকে তার ভাইয়ের লাশ নিচে ছুঁড়ে ফেলে দেয়। সেদিন থেকেই মার্টিনের ভেতরে জন্ম নেয় ভয়ঙ্কর এক মানসিকতা। সে ঠিক করে নেয় যে যেই হোক না কেন, যদি কেউ আমাকে দাবায় হারায়, আমি তাকে বাঁচতে দেব না, আমি তাকে শেষ করে দেব। কিন্তু একা একা সবাইকে সে খুন করতে পারবে না, তাই সে খুঁজে বের করে এক অদ্ভুত উপায়। একদিন সে একটি প্রাচীন বইয়ের গল্প পড়ে, যেখানে লেখা ছিল 1800 শতাব্দীতে জাপানের এক রাজা এক সৈনিকের সাথে দাবা খেলতে গিয়ে হেরে যায়। রাজা ভাবে যদি প্রজারা জানে যে আমি একজন সৈনিকের কাছে হেরেছি, তবে আমার সম্মান থাকবে কোথায়। তাই রাজা সৈনিককে আদেশ দেয় নিজেকে খুন করে ফেলতে।
সৈনিক আত্মহত্যা করলে সবাই ভাবে যে সে নিশ্চয়ই রাজদ্রোহী ছিল, তাই মৃত্যুদণ্ড পেয়েছে। এই কাহিনী পড়ে মার্টিন বুঝে যায় যে কাউকে সরাসরি না মেরে যদি তার মনকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে মন নিয়ন্ত্রণের মাধ্যমে আত্মহত্যা করানো সম্ভব। এরপর থেকে মার্টিন এক অদ্ভুত বিদ্যা শেখা শুরু করে। এটা ছিল মিসমারিজম, যার মাধ্যমে অন্যকে হিপনোটাইজ করে তার উপর নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এই বিদ্যা ব্যবহার করে মার্টিন মনে মনে ঠিক করে যে যে তাকে দাবায় হারিয়ে ফেলবে তাকেই সেই বিদ্যার দ্বারা নিজের জীবন শেষ করে ফেলতে বাধ্য করবে। অখিলনের বাসায় বসে বিজয় এই ঘটনা বলার পর সে হঠাৎ করেই অখিলনকে বলে, স্যার, আপনি তো প্রায় কেসটা সলভ করে ফেলেছেন, কিন্তু এখনও কেসটা শেষ হয়নি, তবে এই কেস শীঘ্রই তার শেষ অধ্যায় পৌঁছাবে। এই সময় বিজয় নিজের পকেট থেকে হঠাৎ করেই একটি ছুরি বের করে। অখিলন অবাক হয়ে যায়। সে বিজয়কে জিজ্ঞাসা করে যে তুমি এটা কি করছো, কিন্তু কথা শেষ হওয়ার আগেই বিজয় নিজের শরীরে ছুরি চালিয়ে আত্মহত্যা করে ফেলে। অখিলন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে বাহির থেকে এক অচেনা লোক তার বাসায় প্রবেশ করে। অখিলন সাথে সাথে তার বন্দুক ওই লোকটির উপরে তাক করে এবং তাকে বলে যে আমি বুঝতে পেরেছি এইসব হত্যাকাণ্ডের পেছনে তোমারই হাত আছে, বলো কেন এসব করছো তুমি? অচেনা লোকটি ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, আমারই হাত রয়েছে, আমি মার্টিন, কিন্তু এসব কাজ আমি করছি না, আর আমি কোনো রাজা বা মন্ত্রী নয়। কয়েকদিন গেলেই আসল রাজা বেরিয়ে আসবে আর সে তোমার সাথে দেখা করবেই। এই কথা বলে সেও একটা ছুরি বের করে নিজেকে হত্যা করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই কমিশনার সেখানে এসে উপস্থিত হয়। সে অখিলনের উপরে রেগে যায় এবং তাকে বলে, তুমি কি করছিলে? দুজন মানুষ তোমার চোখের সামনে তোমার বাসায় বসে নিজেদের হত্যা করলো, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে কিছুদিন রেস্ট নিতে, কিন্তু তুমি আমার কথা কেন শুনছো না? অখিলন মাথা নিচু করে থাকে। কমিশনার চেঁচিয়ে বলে, এখন থেকে এই কেসের তুমি আর কোনো কিছুতে নাক গলাবে না। আমি এই কেস অন্য অফিসারকে তদন্ত করতে দিয়েছি, তারাই এই কেসের তদন্ত করুক, তুমি তোমার মতো বিশ্রাম নাও। অখিলন কমিশনারকে বোঝাতে চেষ্টা করে যে স্যার, আমাকে এই কেস তদন্ত করার দায়িত্বটা দিন, আমি খুব শীঘ্রই এই কেসের তদন্ত করে ফেলব। কিন্তু কমিশনার তার কোনো কথাই শোনে না। এদিকে অখিলনের বাসায় যা ঘটে যায় তার সবই সে সুমন্তকে খুলে বলে। আর তারপর তারা দুজন বিজয় ও মার্টিনের বাসা খুঁজে তাদের বাসায় গিয়ে হাজির হয়। সেখানে যাওয়ার পর এক মহিলা অখিলন এবং সুমন্তকে জানায়, হ্যাঁ স্যার, যে ছেলেটা মারা গেছে সে আমার ছোট ছেলে বিজয়, কিন্তু বিজয় শুধু একা মারা যায়নি, তার সঙ্গে আমার বড় ছেলে কিশোরও মারা গেছে। আর আমার বড় ছেলের নাম মার্টিন নয়, তার নাম কিশোর। অখিলন চমকে ওঠে, মানে যে লোকটা মারা গেছে সে আসলে মার্টিন নয়। সে ভাবে তাহলে আসল মার্টিন কে, এখনো বেঁচে আছে? আর ঠিক এই সময় অখিলনের হাতে একটি গিফট এসে পৌঁছায়। আসলে বিজয় মৃত্যুর আগে অখিলনের জন্য এটি পাঠিয়ে রেখেছিল। অখিলন উপহারটা খোলে এবং ভিতরে দেখতে পায় যে একটি কাগজ রয়েছে যেখানে লেখা আছে একটি কোডেড নাম্বার। কিন্তু এই কোড নাম্বারটি আসলে কি সেটা অখিলন কোড ভেঙে বের করে। আর এই কোড নাম্বারের ভিতর থেকেই তখন বেরিয়ে আসে একজন সাইকোয়াট্রিস্ট ডাক্তারের ফোন নাম্বার। এরপর অখিলন সেই ডাক্তারের কাছে যায় এবং পুরো কাহিনী অখিলন তাকে শোনায়। ডাক্তার মনোযোগ দিয়ে সব শুনে তারপর বলে, তুমি নিশ্চয়ই সেই গল্প শুনেছ যে 18 শতকে জাপানি রাজা এক সৈনিকের কাছে দাবায় হেরে যায় আর তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়। কিন্তু আসল গল্প সেখানেই শেষ হয়নি। অখিলন অবাক হয়ে তাকায়। ডাক্তার বলতে থাকে, এরপর আবার রাজা আরেক সৈনিকের সাথে খেলা শুরু করে আর আবারও রাজা দাবা খেলায় হেরে যায়। কিন্তু এবার আত্মহত্যা করলো সৈনিক নয়, বরং রাজা নিজেই। আর সৈনিকই তাকে সেই কাজ করালো। সৈনিক জানতো এক বিশেষ বিদ্যা যার নাম মিসমারিজম। এর সাহায্যে সে অন্যকে নিজের ইচ্ছামতো কাজ করাতে পারত। এরপর অখিলনকে ডাক্তার বলে যে এখন যে খুনগুলো হচ্ছে সেই খুনগুলো আসলে আত্মহত্যা নয়, এটা একটা ভয়ঙ্কর খুনির কাজ। সেই খুনি এই বিদ্যাটা শিখে নিয়েছে এবং সেই খুনি অন্য লোকেদের আত্মহত্যা করতে বাধ্য করছে। অখিলন বিভ্রান্ত হয়ে বলে, স্যার, এটা বিশ্বাস করা খুবই কঠিন, আমি কিছুই বুঝতে পারছি না। ডাক্তার শান্ত গলায় বলে, বিশ্বাস তো তোমাকে করতেই হবে। মানুষের ভেতরে অনেক কিছুই আছে যা আমাদের চোখ দেখে বোঝা যায় না। এই ডাক্তারের কথাবার্তা শুনে অখিলনের সন্দেহ হতে শুরু করে। সে তখন সরাসরি ওই ডাক্তারকে বলে, তুই আসল মার্টিন, তাই না? এমন কথা শুনে ডাক্তার চমকে ওঠে। সে জোরে না বলে চিৎকার করে ওঠে। সে বলে যে না, আমি মার্টিন নয়। আর এই কথা বলেই সে তার হাতে একটি ছুরি তুলে নেয়
আর সেই ছুরিটি সে তার নিজের পেটের মধ্যে ঢুকিয়ে ফেলে। কিন্তু ঠিক সেই সময় অখিলন তাকে কোনো রকম ভাবে হাসপাতালে নিয়ে যায়। ফলে ওই ডাক্তার সঠিক চিকিৎসা পেয়ে প্রাণে বেঁচে যায়। আর তখন অখিলন ডাক্তারকে জিজ্ঞাসা করে যে আপনি কেন নিজেকে শেষ করে দিতে গিয়েছিলেন। ডাক্তার তখন অখিলনকে বলে যে চেন্নাইয়ে একসময় এক ধনী ব্যবসায়ী ছিল যার নাম জেমস। তার 2 ছেলে ছিল, বড় ছেলে মার্টিন আর ছোট ছেলে পিটো। শৈশব থেকেই মার্টিন ছিল অদ্ভুত স্বভাবের। সে খুব একটা বন্ধু বানাতো না, একা একা থাকতো। কালো রং তার খুব প্রিয় ছিল। একদিন তার জন্মদিনে কেউ তাকে দাবার বোর্ড উপহার দেয়। সেদিন থেকেই সে দাবা খেলা শিখতে শুরু করে। প্রথমে তার মা তাকে খেলা শেখায়। এরপর মার্টিন সব সময় তার মায়ের সাথে দাবা খেলে জিতে যেত। কিন্তু হঠাৎ একদিন তার মা অসুস্থ হয়ে মারা যায়। এই ধাক্কায় মার্টিন ভীষণ ভেঙে পড়ে। এরপর সে দাবা খেলতে শুরু করে তার ছোট ভাই পিটোর সাথে। কিন্তু পিটো তাকে দাবা খেলায় হারিয়ে দেয়। আর এই হারের অপমান মার্টিন একদম সহ্য করতে পারে না। গভীর রাতে সে নিজের ছোট ভাই পিটোকে খুন করে ফেলে। মধ্যরাতে পিটোর লাশ সে টেনে নিয়ে যায় এক পাহাড়ি অঞ্চলে। আর সেখানে পাহাড় থেকে দূরে ছুঁড়ে ফেলে দেয় তার নিজের ভাইয়ের মৃতদেহটি। যখন জেমস বাড়ি ফিরে আসে, সে ছোট ছেলেকে খুঁজতে থাকে। ঠিক তখন পুলিশ এসে সেখানে হাজির হয় এবং তারা মার্টিনকে গ্রেপ্তার করতে চায়। আসলে মার্টিন যখন তার ভাইয়ের লাশ পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছিল, তখন এক পথচারী সব দেখেছিল এবং পুলিশকে খবর দিয়েছিল। আর তারপর পুলিশ ওই পাহাড়ের নিচে তন্ন তন্ন করে পিটোর লাশ খোঁজার চেষ্টা করলেও তারা আর পিটোর লাশ খুঁজে পায়নি। কিন্তু এই সত্য জানার পর জেমস মানসিকভাবে ভেঙে পড়ে। সে তো তার ছোট ছেলেকে হারিয়েই ফেলেছে। এখন যদি পুলিশ তার বড় ছেলেকেও অ্যারেস্ট করে নিয়ে যায়, তাহলে সে তো সম্পূর্ণ একা হয়ে পড়বে। তাই সে নিজের ছেলেকে বাঁচানোর জন্য পুলিশকে ঘুষ দিয়ে মামলাটি চাপিয়ে দেয় এবং মার্টিনকে এই কেস থেকে মুক্ত করে আনে। এরপর থেকেই মার্টিনের আচরণ পুরোপুরি পাল্টে যায়। সে অস্বাভাবিক, একেবারে সাইকোর মতো আচরণ করতে শুরু করে। ঠিক তখনই জেমসের বন্ধু অর্থাৎ এই ডাক্তারকে সে সব কিছু খুলে বলে। আর এই ডাক্তার তখন জেমসকে বলে যে মার্টিনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিছু একটা করতে হবে। তখন জেমস সিদ্ধান্ত নেয় যে অনেক ছেলেকে সে মার্টিনের কাছে নিয়ে আসবে এবং তার সঙ্গে দাবা খেলা শুরু করাবে। এরপর জেমস অনেক ভালো ভালো দাবা খেলার চ্যাম্পিয়নদের তাদের বাসায় ডাকে। তারা সবাই একে একে মার্টিনকে হারিয়ে দেয়। আর মার্টিন যখন দাবা খেলায় হেরে যেতে শুরু করে, তখন সে ধীরে ধীরে আরো হিংস্র হতে থাকে। এদিকে একদিন সে বুঝে যায় যে তার বাবা টাকা দিয়ে ওইসব খেলোয়াড়দের ভাড়া করে তার সঙ্গে খেলতে নিয়ে এসেছে। তাই সে একদিন তার নিজের বাবার সঙ্গে দাবা খেলার চ্যালেঞ্জ শুরু করে। জেমস ইচ্ছাকৃতভাবে তাকে হারিয়ে দেয়। তখন মার্টিন ক্ষিপ্ত হয়ে নিজের বাবাকেই মেরে ফেলে। এরপর তাদের বাসায় তার বাবার মৃতদেহ পড়ে থাকা অবস্থায় সে সেই বাসায় আগুন জ্বালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিন বর্তমানে আসলে ডাক্তার অখিলনকে জানায়, কিছুদিন আগে মার্টিন আমাকে ফোন দিয়েছিল। সে বলেছিল যে যেসব ছেলেরা তাকে ছোটবেলায় দাবা খেলায় হারিয়েছে, সে তাদের সবাইকে একে একে তার ওই মিসম্যারেজম বিদ্যা দিয়ে আত্মহত্যা করিয়ে ফেলেছে। আর এই বিদ্যা সে শিখেছিল সেই রহস্যময় বই দ্য সিক্রেট অব দ্য চেস থেকে। ডাক্তার কাঁপা কাঁপা গলায় বলে, এখন মার্টিনের পরবর্তী টার্গেট আর কেউ নয়, তার নিজের ছোট ভাই পিটো। অখিলন অবাক হয়ে বলে, পিটো তো মারা গেছে, তাকে তো মার্টিন নিজের হাতে মেরেই পাহাড় থেকে ফেলে দিয়েছে, তাহলে সে আবার তার মৃত ভাইকে কিভাবে মারবে? ডাক্তার তখন উত্তর দেয় যে না, সেদিন পাহাড়ে তার লাশ পাওয়া যায়নি, অর্থাৎ সে এখনো বেঁচে আছে। অখিলন চিন্তায় পড়ে যায়, কিন্তু পিটো তো মারা গেছে, তাহলে সে কোথায়? সে সাথে সাথে সুমন্তকে ফোন করে এবং বলে যে পিটো যখন হারিয়ে গিয়েছিল তখন তার বাবা একটা এফআইআর দায়ের করেছিল, সেই এফআইআর কপি খুঁজে বের করে আমাকে পাঠাও। সুমন্ত ফাইল ঘেটে সেই কপি অখিলনকে পাঠিয়ে দেয়। অখিলন ফাইল খুলে দেখে যে সেখানে স্পষ্ট লেখা, পিটোর গলার ডান পাশে ছিল একটি ছোট্ট কাটা দাগ। অখিলন কিছুক্ষণ ভাবতে থাকে যে এই কাটা দাগ ডান পাশে সে তো কারো দেখেছে, কিন্তু প্রথমে তার মনে পড়ে না। তবে কিছুক্ষণ পরেই হঠাৎ তার মনে পড়ে যায় সে তো সুমন্তের গলায় এই একই দাগ দেখেছে। সে চমকে ওঠে, মানে সুমন্তই আসলে পিটো। এদিকে মার্টিন সেই সময় পৌঁছে গেছে সুমন্তর বাসায়। সে খবর পেয়ে গেছে যে সুমন্তই তার আসল ছোট ভাই।
মার্টিন সুমন্তর বাসায় গিয়ে সে সুমন্তকে মিসমারিজম ব্যবহার করে সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। সুমন্ত তখন মার্টিনের নিয়ন্ত্রিত হয়ে নিজের হাতে ছুরি তুলে নেয় এবং আত্মহত্যা করার চেষ্টা শুরু করে। আর তখনই তার স্ত্রী সেখানে চলে আসে, সুমন্তকে থামানোর চেষ্টা করে, কিন্তু সুমন্ত নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নিজের স্ত্রীর গলায় সেই ছুরি দিয়ে আঘাত করে ফেলে। আর সঙ্গে সঙ্গেই সুমন্তর স্ত্রী মেঝেতে পড়ে মারা যায়। এরপর সুমন্ত সেই ছুরিটা তুলে তার নিজের পেটেই চালিয়ে দেয়। আর তখনই অখিলন সেখানে পৌঁছে যায়। সে ঝাঁপিয়ে পড়ে সুমন্তর দিকে এবং কোনোভাবে সুমন্তর পেটে একটা কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে দেয়, যাতে রক্ত বাইরে বেরিয়ে না আসে। আর তারপর শুরু হয় অখিলন ও মার্টিনের মধ্যে ভয়ঙ্কর লড়াই। মার্টিন চিৎকার করে বলে, অখিলন, আমি চাইছিলাম যে তুমি আমার সাথে এই খেলা খেলো। আর সেই দিন যেদিন তোমার হাতে গুলি লেগেছিল মনে আছে তো? তোমাকে হাসপাতালে যে মানুষটা নিয়ে গিয়েছিল সে ছিলাম আমি, এই মার্টিন। অখিলন হতবাক হয়ে যায়। মার্টিন তখন হাসতে হাসতে বলে যে আমি যদি কারো কাছে কোনো বিষয় হেরে যাই তাহলে আমি কাউকে বাঁচতে দেই না। আর এই কথা বলতে বলতেই অখিলনের সঙ্গে মার্টিনের লড়াই চরম পর্যায়ে উঠে যায়। একসময় অখিলনের সামনে দাঁড়িয়ে হঠাৎ মার্টিন নিজের উপর ছুরি চালিয়ে দেয়, কারণ অখিলনের সঙ্গে সে মারপিটে হেরে গিয়েছে। আর তারপর সে শেষ নিঃশ্বাস নিতে নিতে বলে যে অখিলন, আমি হেরে গেছি, তাই আমি নিজেকেই শেষ করে ফেললাম। এবং সেখানেই মার্টিনের মৃত্যু হয়। আর এই সব কিছু শেষ হয়ে যাওয়ার পর অখিলন কমিশনারকে ডেকে পুরো কেসের সত্যি ব্যাখ্যা করে, কিন্তু কমিশনার কিছুতেই বিশ্বাস করতে পারে না যে পৃথিবীতে এমন কোনো বিদ্যা আছে যার মাধ্যমে মানুষকে আত্মহত্যা করানো যায়। শেষ দৃশ্যে অখিলন হাসপাতালে গিয়ে সুমন্তর সাথে দেখা করে। সে জানতে চায়, মার্টিন তোমাকে কি বলেছিল যার কারণে তুমি মিসমেরাইজ হয়ে গিয়েছিলে? সুমন্ত তখন ধীরে ধীরে বিছানা থেকে উঠে অখিলনকে সবকিছু বলতে শুরু করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর খুব শীঘ্রই আবার আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।